বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন এ সময়ে তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু জুলজি কোর্সের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আমি হাফেজা বেগম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। আজকে আমার লেকচারের শিরোনাম হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমি গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে প্রাণী শ্রেণীবিন্যাস ভিত্তির শেষ 4টি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে বিভিন্ন দলে, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ইত্যাদি দলে বিভক্ত করা হয়, সেই ভিত্তিগুলোকে বা সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমি গত ক্লাসে তোমাদের সাথে আকার আকৃতি, প্রতিসাম্যতা, দৈহিক প্রান্তিকতা, খণ্ডায়ন, টেগমাটাইজেশন, উপাঙ্গ, ভ্রূণীয় বিকাশ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জার্মিনাল স্তর, সিলম, পৌষ্টিকনালী, পরিমাপযোগ্য এবং গণনাযোগ্য বৈশিষ্ট্য, এই ভিত্তিগুলো কিভাবে প্রাণী শ্রেণীবিন্যাসে ভূমিকা রাখে সেই বিষয়গুলো আজকে দেখব। প্রথমেই আমরা জার্মিনাল স্তর বা জার্মিনাল লেয়ার সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে যৌন প্রজননে অংশগ্রহণকারী প্রাণীসমূহের শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্তকরণের ফলে জাইগোট গঠিত হয়। এই জাইগোট থেকেই ভ্রূণীয় বিকাশ বা মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের ফলে ধাপে ধাপে মাল্টিসেলুলার অর্গানিজম গঠিত হয়। তো এই ভ্রূণীয় বিকাশে প্রথম ধাপে জাইগোট যখন মাইটোটিক পদ্ধতিতে উপর্যুপরি বিভাজন ঘটে, তখন কত কোষের পিণ্ড তৈরি হয়। এই উপর্যুপরি বিভাজনকে আমরা বলে থাকি ক্লিভেজ। তো এই বিভাজনের ফলে যে কোষ পিণ্ড গঠিত হয়, সেই পিণ্ডকে আমরা বলি মরুলা। এবং যখন এই বিভাজন আরও চলতে থাকে, আর আরেকটা জিনিস তোমরা জানো যে এই প্রত্যেকটি বিভাজনের ফলে যে কোষগুলো তৈরি হয়, প্রত্যেকটি কোষকে বলা হয় ব্লাস্টোমেয়ার। তো বিভাজন যখন অগ্রসর হতে থাকে, তখন এই মরুলা থেকে ব্লাস্টুলা তৈরি হয়। এই সময়ে এই কোষগুলো মানে ব্লাস্টোমেয়ারগুলো দেখো তোমরা একটি স্তরে সজ্জিত হয়ে পড়ে, তখন এটাকে বলা হয় ব্লাস্টোডার্ম। এবং এর ফলে এর ভিতরে একটি গহ্বরের মতো সৃষ্টি হয়, সেটিকে বলা হয় ব্লাস্টোসিল। তাহলে ব্লাস্টোসিলকে ঘিরে ব্লাস্টোমেয়ারগুলো সজ্জিত হয় এক স্তরে, এটাকে আমরা বলি ব্লাস্টোডার্ম। তো ব্লাস্টুলা গঠনের পরে যেই ধাপটি শুরু হয় সেটি হচ্ছে গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশনের ফলে গ্যাস্ট্রুলা গঠিত হয়। এবং গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় কি হয়, এই যে এক স্তর বিশিষ্ট ব্লাস্টোমেয়ার রয়েছে, এই ব্লাস্টোমেয়ারের চলন সম্পন্ন হয়। এবং এরা কি করে, কতগুলো ব্লাস্টোমেয়ার ব্লাস্টোসিলের দিকে ভিতরের দিকে চলন শুরু করে। এবং এই চলনের ফলে আস্তে আস্তে তখন কি হয়, এই ব্লাস্টোমেয়ারগুলো দুটি স্তরে প্রথমে সজ্জিত হয়। বাইরের স্তরটাকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটাকে বলা হয় অ্যান্ডোডার্ম। পরবর্তী সময়ে ত্রিস্তরী প্রাণীদের বেলায় এই দুটি স্তরের মাঝে আরেকটি স্তরের সৃষ্টি হয়, সেটিকে বলা হয় মেজোডার্ম। তো কারো কারো আমাদের প্রাণী জগতের কোনো কোনো গ্রুপের শুধুমাত্র দুটি স্তর সৃষ্টি হয়ে থাকে গ্যাস্ট্রুলেশনের সময়। আবার কিছু কিছু গ্রুপের প্রাণীদের মানে বেশিরভাগ প্রাণীদেরই ত্রিস্তরী বা 3টি স্তর সৃষ্টি হয়। এই 3টি স্তর বলা হয় অ্যাক্টোডার্ম, সবচেয়ে বাহিরের যে স্তর সেটাকে বলা হয় অ্যাক্টোডার্ম, মাঝের স্তরটাকে বলা হয় অ্যান্ডোডার্ম এবং একদম ভিতরে যে স্তরটি সেটিকে বলা হয় মাঝের স্তরটিকে বলা হয় মেজোডার্ম এবং একদম ভিতরের যে স্তরটি সেটাকে বলা হয় অ্যান্ডোডার্ম। তার মানে অ্যাক্টোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম, এই 3টি স্তর গঠিত হয় আমাদের বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে। তাহলে এই যে স্তরগুলো সৃষ্টি হয় গ্যাস্ট্রুলেশনের সময়, তাহলে আমরা কি জানলাম যে গ্যাস্ট্রুলেশনের সময় ব্লাস্টোমেয়ারগুলোর চলনের ফলে প্রথমে দুটি স্তর তৈরি হয়। একদম বাহিরের দিকে যে স্তরটি সেটিকে বলা হয় অ্যাক্টোডার্ম
এবং ভিতরের দিকের যে স্তর সেটিকে বলা হয় অ্যান্ডোডার্ম। ডিপ্লোব্লাস্টিক যে সকল অ্যানিমেল রয়েছে, যেমন নিডারিয়া পর্বের প্রাণীরা, তাদের এই দুটি স্তরই থাকে, কিন্তু এর পরবর্তীতে উন্নত প্রাণী যারা ত্রিস্তরী, তাদের এই দুটি স্তরের মাঝে আরেকটি স্তরের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় মেজোডার্ম। তাহলে তাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। এই স্তরগুলোই হলো ভ্রূণীয় স্তর বা জার্মিনাল স্তর, যেখান থেকে ভ্রূণের পরবর্তী দেহ অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহকলা গঠিত হয়ে থাকে। তাহলে দুই স্তর বিশিষ্ট যারা ডিপ্লোব্লাস্টিক, তাদের এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এর মাঝে একটি নন লিভিং লেয়ার থাকে, যাকে বলা হয় মেসোগ্লিয়া। আমরা যখন নিডারিয়া পর্বের প্রাণীদের টাইপ স্টাডি পড়ব, তখন তোমরা সেটা ভালো করে জানবে। এবং আমরা এর আগে হাইড্রার টাইপ স্টাডি পড়েছি এইচএসসি লেভেলে, তখন আমরা দেখেছি যে এদের মেসোগ্লিয়া নামক একটি নন লিভিং লেয়ার থাকে। এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আর ট্রিপ্লোব্লাস্টিকদের এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম এই তিনটি ভ্রূণীয় স্তর গঠিত হয়, যেখান থেকে ভবিষ্যৎ ভ্রূণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত হয়ে থাকে। আমরা এখন দেখি এই যে আমরা ত্রিস্তরী প্রাণীদের যে এই এক্টোডার্ম থেকে কি কি অঙ্গ প্রত্যঙ্গগুলো পূর্ণাঙ্গ প্রাণীতে সৃষ্টি হয়ে থাকে। এক্টোডার্ম থেকে ভ্রূণের মধ্যে যেটা সোমাটিক এক্টোডার্ম, সেখান থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে ত্বকোদ্ভূত অঙ্গাদি যেমন আইস, নখ, পালক, নখর, লোম, গ্রন্থি ইত্যাদি সৃষ্টি হয়ে থাকে। এরপরে অলফেক্টরি অঙ্গসমূহ, চক্ষুর লেন্স, মেমব্রেনাস ল্যাবিরিন্থ, ত্বকীয় সংবৃত অঙ্গসমূহ, অগ্রপিটুইটারি, স্টোমাডিয়াম, প্রোক্টোডিয়াম ইত্যাদি, এবং নিউরাল ক্রেস্ট থেকে কি কি গঠিত হয়? ব্র্যাঙ্কেল, কঙ্কাল, গ্যাংলিয়া, সংবিধি স্নায়ুসমূহ, অ্যাড্রেনাল, মেডুলা, রঞ্জক কোষ এগুলো তৈরি হয়ে থাকে। এবং নিউরাল টিউব থেকে, খেয়াল করো তাহলে, এক্টোডার্ম থেকে নিউরাল টিউব গঠিত হয়, এবং নিউরাল টিউব থেকে আমাদের মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, করটিকা, সুষুম্নাকাণ্ডের মোটর স্নায়ুসমূহ, রেটিনা এবং অপটিক স্নায়ু, পশ্চাৎ পিটুইটারি এগুলো গঠিত হয়ে থাকে। তাহলে আমাদের মস্তিষ্ক এক্টোডার্ম থেকে তৈরি হয়ে থাকে। এবং আমাদের ত্বকোদ্ভূত যত অঙ্গাদি আছে, ত্বকের সাথে আর যে ত্বকোদ্ভূত অঙ্গাদিগুলো রয়েছে, আমাদের নখ, চুল, এগুলো সবই এক্টোডার্ম থেকে তৈরি হয়ে থাকে। তাহলে তোমাদের এগুলো কুইজ কোশ্চেন আসতে পারে যে মস্তিষ্ক ভ্রূণীয় কোন স্তর থেকে উৎপত্তি লাভ করে। সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? এক্টোডার্ম। তো এইভাবে তোমাদের এই ভ্রূণ স্তরগুলোর পরিণতি সম্পর্কে জানতে হবে। অ্যান্ডোডার্ম, যেটা হলো একদম ভিতরের যে স্তর, সেটি থেকে কি কি উৎপত্তি লাভ করে? এটি হচ্ছে ভ্রূণের আর্কেন্টেরন বলে একে, আদি পরিপাকনালী। এখান থেকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম উদ্ভূত হয়। পরিপাকনালীর আচ্ছাদন, যকৃৎ, অগ্নাশয়ের আচ্ছাদন, শ্বসনতন্ত্রের আচ্ছাদন, কিছু এন্ডোক্রাইন গ্রন্থি, যোনি, মূত্রনালী এবং সংশ্লিষ্ট জনন গ্রন্থিসমূহের আচ্ছাদন, মধ্যকর্ণের গহ্বর, ইউস্ট্রিশিয়ান নালিকা, এগুলো অ্যান্ডোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। আর এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে যে স্তরটি পরে গঠিত হয়, সেটি হচ্ছে কি? মেজোডার্ম। এই মেজোডার্ম থেকে কি কি পূর্ণাঙ্গ প্রাণীতে উৎপন্ন হয়ে থাকে? যেমন নটোকর্ড, আমাদের যে আমরা যারা কর্ডাটা পর্বের প্রাণী, তাদের কি থাকে? নটোকর্ড থাকে। হ্যাঁ, এই নটোকর্ডটি মেজোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। ব্র্যাঙ্কিওস্টোমায় এটি সুগঠিত থাকে, কিন্তু অন্যান্য কর্ডের প্রাণীতে এটি অদৃশ্য হয়ে যায় এবং পরবর্তীতে সেটা কিসে পরিণত হয়? মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে আমাদের মেরুদণ্ড হচ্ছে মেজোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। কঙ্কাল পেশি, উপাঙ্গিক কঙ্কাল, এই কঙ্কালগুলো মেজোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। রেচন অঙ্গ, প্রজনন নালীসমূহ, তারপর আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম, ভিসেরাল পেরিটোনিয়াম, মেসেন্টারি, হৃৎপিণ্ড, রক্তকণিকা, রক্তনালী, গোনাড, ভিসেরা পেশি, তারপর দেহ গহ্বর, সিলোমের উৎপত্তি কিন্তু মেসোডার্ম থেকে হয়। মেসোডার্মের উৎপত্তির সাথে কিন্তু সিলোমের উৎপত্তি সম্পর্কিত। মেসোডার্মের উৎপত্তি হচ্ছে সিলোম উৎপত্তির পূর্ব শর্ত। তাহলে আমাদের সিলোমও কি হয়? যারা সিলোমেট প্রাণী, তাদের সিলোম মেজোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। তাহলে তোমরা এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে ভ্রূণীয় স্তরের পরিণতি কি।
এরপরে আমরা যে বিষয়টি বা ভিত্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিলম। এই সিলম হলো কি, সাধারণ কথায় সিলম হচ্ছে দেহ গহ্বর। আমাদের দেহের ভিতরে যে গহ্বরটি দেখা যায়, যেখানে আমাদের পৌষ্টিক নালী বা পাকস্থলী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, সেই গহ্বরটি মূলত সিলম। এটি কিভাবে উৎপত্তি লাভ করে? এটি হচ্ছে কি ত্রিস্তরী প্রাণীদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালী প্রাচীরের মধ্যবর্তী তরলপূর্ণ গহ্বরকে সিলম বলা হয়। এখন একটি জিনিস খেয়াল করো যে ত্রিস্তরী প্রাণীদের যারা দ্বিস্তরী, আমরা যখন জার্মিনাল স্তর দেখলাম সেখানে দেখলাম যে ডিপ্লোব্লাস্টিক এনিমেলও আছে যাদের শুধু এক্টোডার্ম এবং এন্ডোডার্ম রয়েছে। তাদের কিন্তু যে গহ্বর সেটাকে আমরা সিলম বলবো না, কারণ এদের মেসোডার্মই গঠিত হয় না। আর এই আমাদের সিলম মূলত মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। হ্যাঁ, তাহলে সেটি ত্রিস্তরী প্রাণীদেরই বৈশিষ্ট্য। ত্রিস্তরী প্রাণীদের দেহ প্রাচীর, এই দেখো এখানে আমি এই যে ভ্রূণীয় যে 3টা স্তর সৃষ্টি হয় এবং স্তর সৃষ্টির সময় যখন মেসোডার্ম সৃষ্টি হয়, মেসোডার্ম সৃষ্টির সময়ই কিন্তু এই সিলমটি গঠিত হয়ে থাকে। আমরা একটু বড় করে দেখি। যখন গ্যাস্ট্রুলেশনের সময় এই ব্লাস্টোমেয়ারগুলো মধ্যে চলন সম্পন্ন হয়, তখন প্রথমে এক্টোডার্ম, পরে কি হয় এন্ডোডার্ম গঠিত হয়। এখানে নীল কালার দিয়ে এক্টোডার্মকে চিহ্নিত করা হয়েছে এবং ভিতরে ইয়েলো কালার যেটা হলুদ সেটা দিয়ে এন্ডোডার্মকে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়ে এই দুই স্তরের মাঝে, এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে আরেকটি স্তর মেসোডার্ম সৃষ্টি হয় এবং এই মেসোডার্মের, দেখো তুমি এখানেও মেসোডার্মাল টিস্যু রয়েছে, এখানেও মেসোডার্মাল সেল রয়েছে এবং এর মাঝে যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলম। অনেকের এই সিলম তরলপূর্ণ গহ্বর, আবার কারো কারো তরলপূর্ণ থাকে না। দেখো তোমরা যখন এই মেসোডার্মাল সেলগুলো মধ্যে যখন চির খেয়ে বা দুই পাশে সরে গিয়ে মেসোডার্মাল সেলগুলো যখন এন্ডোডার্মের সাথে লেগে যায়, এই অংশটিকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। আর এটা হলো দেহ প্রাচীরের সাথে যেটা, সেটা হলো প্যারাইটাল পেরিটোনিয়াম। এই দুইয়ের মাঝে এই ফাঁকা জায়গাটাই হচ্ছে সিলম। তাহলে সিলম মূলত মেসোডার্ম দ্বারা আবৃত ফাঁকা জায়গা, মেসোডার্ম দ্বারা আবৃত ফাঁকা জায়গা। কারণ এখানে এন্ডোডার্মের এই পাশে মেসোডার্ম রয়েছে, আবার এক্টোডার্মের ভিতরের পাশেও মেসোডার্ম রয়েছে। তাহলে মেসোডার্ম দ্বারা আবৃত তরলপূর্ণ গহ্বরকেই বলা হয় কি সিলম। তা আশা করছি তোমরা সিলম বুঝতে পেরেছ। এটি কি হয়, ভ্রূণীয় মেসোডার্ম থেকে এটি উৎপত্তি লাভ করে এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। এই মেসোডার্ম থেকে পেরিটোনিয়াম পর্দার উৎপত্তি ঘটে। এছাড়াও মেসোডার্ম থেকে আমরা দেখেছি আরও অন্যান্য অঙ্গ উৎপত্তি লাভ করে থাকে। মেসোডার্মাল টিস্যু থেকে আরও অন্যান্য অঙ্গ উৎপত্তি হয়। তবে যে পেরিটোনিয়াম যে পর্দা, এই এন্ডোডার্মের বাহিরের দিকে যেই মেসোডার্মাল টিস্যু রয়েছে, সেখান থেকে যে পেরিটোনিয়ামটি উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। আর এক্টোডার্মের সাথে লাগানো এই মেসোডার্মাল টিস্যু থেকে যে পেরিটোনিয়াম উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে প্যারাইটাল পেরিটোনিয়াম আর ভিসেরাল পেরিটোনিয়ামের মাঝের গহ্বরটাকে বলা হয় সিলম। তাহলে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, এই পেরিটোনিয়াম মূলত মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত গহ্বরই সিলম। সিলমের প্রকারভেদ। সিলম মূলত দুই ধরনের, একটি হচ্ছে প্রকৃত সিলম এবং অপ্রকৃত সিলম। আমরা এতক্ষণ যে সিলমের কথা বললাম সেটি মূলত প্রকৃত সিলম। আমরা তোমাকে যখন সিলমের সংজ্ঞা জিজ্ঞেস করবে তখন তুমি মূলত প্রকৃত সিলমের সংজ্ঞাই বলতে হবে, যে মেসোডার্ম দ্বারা আবৃত তরলপূর্ণ, মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত তরলপূর্ণ গহ্বরকেই সিলম বলে। তো এই সিলম, প্রকৃত সিলম প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে সাইজোসিলাস সিলম
এবং এন্টেরোসিলাস সিলম। এই সিলমের প্রকারভেদটা মূলত সিলম উৎপত্তির ধরন অনুসারে একে এইভাবে ভাগ করা হয়ে থাকে। আর যেই সিলমটি প্রকৃত নয় তাকে বলা হয় অপ্রকৃত সিলম। আমরা এখন দেখি যে সাইজোসিলাস সিলম কি, এর উৎপত্তিটা কিভাবে হয়। যখন তোমরা দেখো, যখন ব্লাস্টোমেয়ারগুলো গ্যাস্ট্রুলেশনের সময় যখন ব্লাস্টোমেয়ারগুলো ব্লাস্টোসিলের ভিতরে গমন বা চলন শুরু করে, তখন এই যেই কোষগুলো ব্লাস্টোসিলের ভিতরে গমন করে সেগুলো এন্ডোডার্ম গঠিত হয় বা এন্ডোডার্ম গঠন করে, আর যেগুলো বাইরে থাকে সেগুলো এক্টোডার্ম গঠন করে। কিছু সেল রয়েছে যেগুলোকে বলা হয় মেজোডার্মাল সেল। এই সেলগুলো এক্টোডার্ম অথবা এন্ডোডার্ম যে কোনো একটি স্তর বা দুটি স্তর থেকে আসতে পারে। এই সেলগুলো ভাগ্য নির্ধারণ থাকে আগে থেকে, সেগুলো আলাদা হয়ে এই দুই স্তরের মাঝে এই ফাঁকা গহ্বরে আসে এবং এক ধরনের ব্যান্ড গঠন করে। পরবর্তীতে এই সেলগুলোর মধ্যে খেয়াল করো, যখন ভ্রূণীয় বিকাশ অগ্রসর হতে থাকে তখন এই মেজোডার্মাল সেলগুলোর বা সেল গুচ্ছের মাঝে একটি চির বা ফাটল দেখা দেয়। তার মানে এই সেলগুলো দুই পাশে সরে যায় এবং মাঝে ফাঁকা জায়গা সৃষ্টি হয়, এবং এই ফাটল ততক্ষণ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না এই সেলগুলো দুই পাশে সরে গিয়ে এন্ডোডার্মের বাহিরের পাশে লেগে যায় এবং এক্টোডার্মের ভিতরের পাশে লেগে না যায়, ততক্ষণ পর্যন্ত এই চলন হতে থাকে। তার মানে এই চির বা ফাটল বড় হতে হতে এবং এই কোষের বিভাজন হতে হতে মেজোডার্মাল কোষের, তখন এই দুই পাশ পরস্পরের সাথে মিশে যায়, যেটা পরবর্তীতে মেসেন্টারি গঠন করে। তখন কি হয়, তখন এই যে মাঝের যে ফাঁকা জায়গাটা তখন মেজোডার্ম দ্বারা আবৃত হয়ে পড়ে। তো এইভাবে যখন সিলমের উৎপত্তি হয় তখন সেটাকে বলা হয় সাইজোসিলাস সিলম। সাইজো শব্দের অর্থই হচ্ছে চলন। হ্যাঁ, তো যেহেতু কোষের ফাটল বা চির বা চলনের মাধ্যমে এই সিলমটি উৎপত্তি লাভ করে, সেজন্য একে বলা হয় সাইজোসিলাস সিলম। এই সিলম, প্রকৃত সিলম আরও একভাবে তৈরি হতে পারে। সেটা কি, যখন মেজোডার্মাল সেলগুলো এই যে এন্ডোডার্ম, যেটা হলো ভবিষ্যৎ যেটা পৌষ্টিক নালী গঠন করবে, এই এন্ডোডার্মের মাঝের এই ফাঁকা জায়গাটাকে কিন্তু আর্কেন্টেরন বলা হয়, আর্কেন্টেরন। তো এই যে ভবিষ্যৎ আর্কেন্টেরনের দুই পাশ থেকে পাউচের মতো মেজোডার্মাল সেলগুলো উৎপত্তি লাভ করে বা দুই পাশে একটা পাউচের মতো সৃষ্টি হয়। এই পাউচটি তখন আলাদা হয়ে গিয়ে বা এই পাউচটি তখন ভ্রূণীয় বিকাশ যখন অগ্রসর হতে থাকে, এই দুই পাউচের মাঝখান দিয়ে ফাঁকা জায়গায় বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেয়ে আলটিমেটলি এভাবে যে মেজোডার্মাল সেলগুলো এন্ডোডার্মের বাইরের পৃষ্ঠে এবং দেহপ্রাচীর বা এক্টোডার্মের ভিতরের পৃষ্ঠ পর্যন্ত লেগে যায়, ততক্ষণ পর্যন্ত এভাবে বৃদ্ধি পেতে থাকে। যেহেতু এই সিলমটা, এই ধরনের সিলম আর্কেন্টেরন বা ভবিষ্যৎ অন্ত্রের পাউচ থেকে বা ভবিষ্যৎ অন্ত্র থেকে সৃষ্টি হয়, সেজন্য এটাকে বলা হয় এন্টেরোসিলাস সিলম। তার মানে উৎপত্তির ধরন অনুসারে এই প্রকৃত সিলমকে মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে সাইজোসিলাস সিলম, আরেকটি হচ্ছে এন্টেরোসিলাস সিলম। অপ্রকৃত সিলম কি? যে সিলম প্রকৃত নয়। তাহলে আমরা একটা জিনিস শুধু মনে রাখবে যে প্রকৃত সিলম এর দুই পাশেই মেজোডার্মাল সেল থাকবে বা মেজোডার্মাল আবরণ থাকবে, যেটাকে আমি বলেছি যে মেজোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। কিন্তু যদি এমন হয়, যেমন এইখানে নীল কালার দিয়ে এক্টোডার্ম আর এই লাল হলো মেজোডার্ম আর এই ইয়েলো কালারটা হচ্ছে এন্ডোডার্ম, যেটা থেকে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা আমাদের ডাইজেস্টিভ ক্যানাল তৈরি হয়ে থাকে। এইখানে দেখো, এই যে এন্ডোডার্ম এর পাশে বাহিরের পাশে কিন্তু মেজোডার্ম নেই। মেজোডার্মাল সেলগুলো যদি এক পাশে থাকে বা আংশিকভাবে থাকে,
দেখো এটা শুধুমাত্র এই মেজোডার্মাল আবরণীটা শুধুমাত্র একটোডার্মের ভিতরের পৃষ্ঠে রয়েছে, কিন্তু এন্ডোডার্মের বাইরের পৃষ্ঠে মেজোডার্ম নেই। তা না থাকার কারণে এই যে সিলোমটা তৈরি হলো, এই সিলোম কিন্তু এক পাশে মেজোডার্ম দ্বারা আবৃত, কিন্তু অন্য পাশ মেজোডার্ম নেই। তো সেক্ষেত্রে এই ধরনের সিলোমকে বলা হয় অপ্রকৃত সিলোম। অ্যাসকারিস যেটা হলো নেমাটোডা পর্বের প্রাণীদের আমরা এই ধরনের অপ্রকৃত সিলোম দেখে থাকি। তাহলে এই যে সিলোমের উপর ভিত্তি করে সিলোম আছে কি নেই, মানে সিলোমের উপস্থিতি অনুপস্থিতি, তারপর এর উৎপত্তির ধারা ইত্যাদি অনুসারে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়। 3টি গ্রুপে এদেরকে ভাগ করা হয়। সেগুলো কি? এ সিলোমেট বা সিলোমবিহীন প্রাণী, সিডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, আরেকটা হচ্ছে সিলোমেট বা সিলোমযুক্ত প্রাণী। তার মানে এ সিলোমেট মানে এ মানে অ্যাবসেন্ট, যাদের সিলোম নেই তারা হচ্ছে এ সিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। আর সিডোসিলোমেট হচ্ছে যাদের সিলোম অপ্রকৃত, তারা হচ্ছে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। আর সিলোমেট হলো যাদের প্রকৃত সিলোম রয়েছে এবং যাদের সিলোমটি সাইজোসিলাস ধারার উৎপত্তি, তাদেরকে বলা হয় সাইজোসিলাস সিলোমযুক্ত প্রাণী বা সাইজোসিলোমেট। আর যাদের সিলোম অ্যান্টারোসিলিক বা অ্যান্টারোসিলাস উৎপত্তি ধরন, তাদেরকে বলা হয় অ্যান্টারোসিলাস সিলোমযুক্ত প্রাণী বা অ্যান্টারোসিলোমেট। তাহলে এ সিলোমেট, তাহলে আমরা বললাম যে যাদের কোনো সিলোম নাই। তাহলে সেক্ষেত্রে কি হয়? যেমন প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা, ন্যাথোস্টোমুলিডা, নিমাটিয়া, এই ন্যাথোস্টোমুলিডা নিমাটিয়া হচ্ছে মাইনর ফাইলা। মেজর ফাইলামের মধ্যে আমাদের প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, যাদের দেহ চ্যাপ্টা, তাদের আসলে কোনো ভিতরে দেহ গহ্বর থাকে না। তাদের কি হয়? এই একটোডার্ম এবং এই হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্মের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, এখানে মেজোডার্মাল সেল দ্বারা পরিপূর্ণ থাকে, এখানে কোনো ফাঁকা জায়গা নেই। তার মানে কি এদের একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম 3টে স্তরই রয়েছে, তবে মেজোডার্মের মাঝে কোনো ফাঁকা জায়গা বা গহ্বর থাকে না। এগুলো তোমার মেজোডার্মাল টিস্যু দ্বারা পরিপূর্ণ থাকে। এটা চ্যাপ্টা হওয়ার জন্যই মূলত এই অবস্থাটা দৃষ্ট হয়। আর সিডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী হচ্ছে যে পর্বগুলো, সেগুলো হচ্ছে নেমাটোডা, রটিফেরা, গ্যাস্ট্রোটিকা, নেমাটোমরফা, একান্থোসিফালা, অ্যান্টোপ্রক্টা, লোরিসিফেরা। এখানে নেমাটোডা হচ্ছে আমাদের মেজর ফাইলাম, আর বাকিগুলো যেমন অ্যান্টোপ্রক্টা, লোরিসিফেরা, নেমাটোমরফা, গ্যাস্ট্রোটিকা, এরা হচ্ছে মাইনর ফাইলাম। তো এদের অপ্রকৃত সিলোম দেখা যায়, অর্থাৎ এদের কি সিলোমটি পরিপূর্ণভাবে মেজোডার্ম দ্বারা আবৃত থাকে না, এদের একপাশে অথবা আংশিকভাবে মেজোডার্ম দ্বারা আবৃত থাকে। এখন সিলোমেট যারা, সিলোমেট হলো সেই সকল প্রাণী গোষ্ঠী যাদের প্রকৃত সিলোম দেখা যায়, কিন্তু যাদের এই সিলোমটির উৎপত্তির ধারা হচ্ছে সাইজোসিলাস, তাদেরকে বলা হয় সাইজোসিলাস সিলোমেট। এরা কোন কোন পর্বের প্রাণী? এরা হচ্ছে কি মোলাস্কা, এনেলিডা, আর্থ্রোপোডা, ওনাইকোফোরা, সিপানকুলিডা, পোগোনোফোরা ইত্যাদি পর্বের প্রাণীদের মধ্যে এই সাইজোসিলাস সিলোম দেখা যায়। অ্যান্টারোসিলাস সিলোম কাদের মধ্যে দেখা যায়? ইকাইনোডার্মাটা পর্ব, কিটোগনাথা, হেমিকর্ডাটা, কর্ডাটা। তার মানে কর্ডাটা পর্বে সকল প্রাণী, মানে আমরা মানুষ সহ এদের সবার যে সিলোমের উৎপত্তি হয়েছে অ্যান্টারোসিলাস প্রকৃতির আমাদের সিলোম। তাহলে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী আর প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর মধ্যে আমরা কি পার্থক্য দেখতে পাই? অপ্রকৃত সিলোমভূমি প্রাণীদের সিলোম ভ্রূণীয় ব্লাস্টোসিল থেকে বিকশিত হয়, আর প্রকৃত সিলোমভূমি প্রাণীদের সিলোম ভ্রূণীয় মেজোডার্ম থেকে উদ্ভূত হয়। মেজোডার্মের কোষগুচ্ছের মধ্যখানে চিরে গিয়ে অথবা ভবিষ্যৎ আর্কেন্টেরন থেকে এই প্রকৃত সিলোমের উৎপত্তি হয়ে থাকে, আর এটা হলো ব্লাস্টোসিল থেকে উৎপত্তি হয়। অপ্রকৃত সিলোম পেরিটোনিয়াম পর্দায় আবৃত থাকে না, কিন্তু প্রকৃত সিলোম মেজোডার্ম উদ্ভূত এই পেরিটোনিয়াম পর্দায় আবৃত থাকে। অপ্রকৃত সিলোমবাহী প্রাণীর সিলোম সবসময় তল পদার্থপূর্ণ থাকে, আর প্রকৃত সিলোমবাহী প্রাণীর সিলোম তরলপূর্ণ থাকতে পারে, আবার ফাঁকাও হয়ে থাকে। এদের সিলোম রস ঝাঁঝালো গন্ধযুক্ত, এদের ঝাঁঝালো গন্ধ থাকে না।
এগুলো আরও কিছু পার্থক্য এদের মধ্যে রয়েছে। এবং তোমরা অপ্রকৃত সিলোমবাহী প্রাণীদের পর্বগুলোর নাম এখানে লিখে দিতে পারো। প্রকৃত সিলোমযুক্ত যে সকল পর্ব রয়েছে প্রাণীর সেগুলো এখানে দিতে পারো। তো সিলোমের উপর ভিত্তি করে যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, দেখো যারা বাইল্যাটারিয়া সিমেট্রি যাদের আছে তাদের মধ্যেই কিন্তু এই 3 ধরনের সিলোমের উপর ভিত্তি করে এই 3 ধরনের প্রাণী দল দেখা যায়। এই সিলোমেট হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা, ফলস সিলোম বা সিডোসিলোম হচ্ছে অ্যাশকেলমিনথিস যেটা নেমাটোডা পর্ব, আর ট্রু সিলোম বা সিলোমেট হচ্ছে এনিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা পর্ব প্রাণী। এখানে মেজর ফাইলামগুলোর কথা বলা হয়েছে। ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি, এটা হচ্ছে আরেকটা শ্রেণীবিন্যাসের ভিত্তি, যে ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতির উপর ভিত্তি করে আমাদের প্রাণী জগৎকে 2টি ডিভিশনে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটোস্টোমিয়া আর হলো ডিউটেরোস্টোমিয়া। আমরা যখন দেখেছি, দেখো এই যে ব্লাস্টুলা যখন একটি স্তরে কোষগুলো সজ্জিত হয় এবং এই কোষগুলো গ্যাস্ট্রুলেশনের সময় যখন চলন সম্পন্ন হয় তখন এন্ডোডার্ম গঠনকারী সেলগুলো ব্লাস্টোসিলের ভিতরে ঢুকে যায়। পরবর্তীতে এটা আর্কেন্টেরন বা ভবিষ্যৎ অন্তর সৃষ্টি হয়। এর মাঝে কি হয়, এই 2 স্তরের মাঝে এই মেজোডার্ম গঠিত হচ্ছে। যখন গঠিত হয়ে যায় এই ব্লাস্টোপোর, আর্কেন্টেরনটি যেই ছিদ্রের মাধ্যমে বাইরের সাথে যোগাযোগ সম্পন্ন করে বা যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় সেই ছিদ্রকে বলা হয় ব্লাস্টোপোর। দেখো যে ভবিষ্যৎ আর্কেন্টেরন বা যেই ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় সেটাকে বলা হয় কি, ব্লাস্টোপোর। যদি এই ব্লাস্টোপোরটি কোনো প্রাণীর ক্ষেত্রে মুখে পরিণত হয় এবং পরবর্তীতে অন্য কোনো ছিদ্র অ্যানাস বা পায়ু গঠিত হয় অন্য কোনো ছিদ্র থেকে, তখন সেটাকে বলা হয় প্রোটোস্টোমিয়া। প্রোটো শব্দের অর্থ প্রথম, স্টোমিয়া বা স্টোমা শব্দের অর্থ মুখ। তাহলে যখন এই ব্লাস্টোপোরটি প্রথম মুখে পরিণত হয় তাকে, সেই গ্রুপটাকে বা সেই ডিভিশনটাকে বলা হয় প্রোটোস্টোমিয়া। আর যদি এমন হয় যে এই ব্লাস্টোপোর বিশেষ করে যে সকল সিলোম অ্যান্টারোসিলাস সিলোমের উৎপত্তির সময় যখন এই পাউচ থেকে সিলোম উৎপন্ন হয় তখন এই ব্লাস্টোপোর যদি অ্যানাসে পরিণত হয় পায়ুতে, পরবর্তীতে অন্য কোনো ছিদ্র বা এই অ্যানাসের ঠিক বিপরীত পাশে মাউথ বা মুখছিদ্র গঠিত হয়, তখন এই ডিভিশন বা এই গ্রুপের অ্যানিমেলদেরকে বলা হয় ডিউটেরোস্টোম। তাহলে ডিউটেরো শব্দের অর্থই হচ্ছে দ্বিতীয় মুখ, তার মানে দ্বিতীয় ছিদ্রটি মুখে পরিণত হয়। প্রথম যে ছিদ্রটি ব্লাস্টোপোর হলো অ্যানাস, আর প্রোটোস্টোমদের ব্লাস্টোপোর হচ্ছে মাউথে পরিণত হয়। এখন আমরা যদি আমাদের দেখি যে কোন কোন ফাইলামে এর প্রাণীরা প্রোটোস্টোম আর কোন কোন ফাইলামের প্রাণীরা ডিউটেরোস্টোম। প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, আর্থ্রোপোডা, এনিলিডা, মুলাস্কা, গ্যাস্ট্রোটিকা, নেমাটোমরফা, নেমার্টিয়া, রটিফেরা, একান্থোসিফালা, অনাইকোফোরা, সিপানকুলিডা, এগুলো হচ্ছে প্রোটোস্টোম। আর ডিউটেরোস্টোম কারা? ইকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। তার মানে ইকাইনোডার্মাটা ছাড়া আর সকল ইনভার্টিব্রেট বা নন কর্ডেট অ্যানিমেলসগুলো, ত্রিস্তরী যে সকল প্রাণী রয়েছে তারা হলো প্রোটোস্টোম। আর এখানে ইকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, ফোরোনিডা, অ্যাক্টোপ্রোক্টা, কীটকনাথা, এরা হচ্ছে কি ডিউটেরোস্টোম। এটা খুব অনেকবার তোমাদের পরীক্ষায় আসে যে প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরোস্টোমিয়ার মধ্যে পার্থক্য লিখো। তাহলে তোমরা খুব সহজে আশা করছি যে পার্থক্যটি লিখতে পারবে। এখানে কি লিখেছে, যেসব দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী ভ্রূণীয় ব্লাস্টোপোর পূর্ণাঙ্গ প্রাণীতে মুখছিদ্রে পরিণত হয় তাকে বলা হয় প্রোটোস্টোমিয়া, আর যেসব দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের ব্লাস্টোপোর পূর্ণাঙ্গ প্রাণীতে পায়ু ছিদ্রে পরিণত হয় তারা হলো ডিউটেরোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়াদের ভ্রূণীয় পরিস্ফুটন সুনির্দিষ্ট, অর্থাৎ এদের হলো পরিস্ফুটন হচ্ছে সুনির্দিষ্ট, ডিটারমিনেট, আর এদের ভ্রূণীয় পরিস্ফুটন অনির্দিষ্ট অর্থাৎ ইনডিটারমিনেট। এদের ক্লিভেজ হলো সর্পিল প্রকৃতির, এদের দেখো সর্পিল প্রকৃতির, আর
ডিউটেরোস্টোমিয়াদের ক্লিভেজ হচ্ছে ওরিও বা রেডিয়াল প্রকৃতির। প্রোটোস্টোমিয়াদের সিলমের ধরন হচ্ছে সাইজোসিলাস সিলম, আর যারা ডিউটেরোস্টোম তাদের হচ্ছে অ্যান্টেরোসিলাস সিলম। প্রোটোস্টোমদের হৃৎপিণ্ড অন্ত্রের অগ্রভাগে বা মানে পৃষ্ঠভাগে অবস্থান করে, অন্ত্রের পৃষ্ঠভাগে হৃৎপিণ্ড। আর যারা ডিউটেরোস্টোম তাদের হৃৎপিণ্ড অন্ত্রের অঙ্কীয় তলে অবস্থান করে। এদের লার্ভা হচ্ছে ট্রোকোফোর টাইপের, আর এদের লার্ভা হচ্ছে যেহেতু একেনোডার্মাটা ডিউটেরোস্টোম, এদের লার্ভা হচ্ছে ডাইপ্লুরাল সদৃশ। তো কোন কোন পর্বের প্রাণীরা প্রোটোস্টোম সেটা তোমাদের লিখতে হবে, এবং কোন কোন পর্বের প্রাণীরা ডিউটেরোস্টোম সেটা লিখতে হবে। এখন দেখো মরফোমেট্রিক্স এবং মেরিস্টিক্স, এটি খুব ইম্পর্টেন্ট একটি শ্রেণীবিন্যাসের ভিত্তি, কারণ এই ভিত্তিটি এই মরফোমেট্রিক্স এবং মেরিস্টিক কী সেটা আগে আমি বলি, তারপরে তোমাদের বুঝতে পারবে তোমরা। মরফো শব্দের অর্থ, মেট্রিক শব্দের অর্থ হলো পরিমাপ, মরফো হলো অঙ্গসংস্থানিক, মানে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের পরিমাপ হচ্ছে তোমার মরফোমেট্রিক্স। মর্ফ শব্দের অর্থ ফর্ম বা শেপ, আর মেট্রিক শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে প্রাণীর বহি অঙ্গ পরিমাপ করা এবং তাদের পরিসংখ্যানগত পর্যালোচনা করা, এটি হচ্ছে মরফোমেট্রিক্স। অর্থাৎ যদি প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ পরিমাপ করে এর পরিসংখ্যানগত পর্যালোচনা করা হয় শ্রেণীবিন্যাসের জন্য, সেটি বলা হয় মরফোমেট্রিক্স। এবং যে বৈশিষ্ট্যগুলো পরিমাপ করা যায় সেগুলোকে বলা হয় মরফোমেট্রিক বৈশিষ্ট্য। মেরিস্টিক্স কি? প্রাণীর বহির্ভাগে অবস্থিত বিভিন্ন অঙ্গাণু ও অঙ্গসমূহের সংখ্যাগত গণনা হচ্ছে মেরিস্টিক্স। আর যেই বৈশিষ্ট্যগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে মেরিস্টিক বৈশিষ্ট্য। আসলে এর গুরুত্বটা কি? বিভিন্ন জীবের বিভিন্ন অঙ্গের মরফোমেট্রিক এবং মেরিস্টিক বৈশিষ্ট্যের তুলনামূলক অনুপাত থেকে আমরা গোষ্ঠী নির্ধারণের দিক নির্দেশনা পেয়ে থাকি। তার মানে এই মরফোমেট্রিক্স বিভিন্ন অঙ্গের পরিমাপ করে তার যদি আমরা অনুপাত করি তাহলে কিন্তু আমরা ওদেরকে একটি নির্দিষ্ট গোষ্ঠী হিসাবে বিবেচনা করতে পারি। তোমরা একটি সিম্পল একটি উদাহরণ আমি তোমাদেরকে দিই, যেমন যদি রুই মাছের মাথা এবং তাদের টোটাল লেংথের উপর আমি যদি টোটাল লেংথ পরিমাপ করি এবং তারপর রুই মাছের মাথা পরিমাপ করি, এই দুই পরিমাপযোগ্য যেই রেজাল্ট আসবে সেটা যদি আমি অনুপাত করি তাহলে কিন্তু একটি নির্দিষ্ট রেজাল্ট পাওয়া যাবে, যেটা কাতলা মাছের সাথে মিলবে না। কাতলা মাছের মাথা বড়, তার মাথা এবং তার দেহের যেই অনুপাত, পরিমাপের যে অনুপাত সেটা অবশ্যই রুই মাছ থেকে ভিন্ন হবে। এবং এই ভিন্নতা বিভিন্ন প্রজাতির মধ্যে তো থাকেই, একই গণের একাধিক প্রজাতির মধ্যে এই ভিন্নতাটা দেখা যায়। যেমন লেবিও রোহিতা আবার লেবিও কালবাউস, এই দুইয়ের মধ্যে এই অনুপাতটা পার্থক্য থাকে, এবং এই পার্থক্যের কারণেই কিন্তু আমরা কি করতে পারি, এদেরকে নির্দিষ্টভাবে একটি গোষ্ঠী হিসাবে চিহ্নিত করতে পারি। আরেকটি খুব ভালো উদাহরণ যেটা তোমরা আমাদের লাইফ থেকে আমরা পাই, যেমন আমরা যখন রেডিমেড জামা কাপড় কিনি তখন কিন্তু আমাদের সাইজ অনুসারে আমরা সেই জামা কাপড়টি কিনতে পারি এবং পরতে পারি। যখন আমরা রেডিমেড জামা কাপড় কিনি তখন কিন্তু আমাদের দেহের মাপ কিন্তু দর্জিরা নেয় না, কিন্তু তারা জানে যে যদি তাদের লম্বা বা হাইট অনুসারে তার মাথার বা হাতের দৈর্ঘ্য কতটুকু হবে, পায়ের দৈর্ঘ্য কতটুকু হবে, হ্যাঁ, বা গলার মাপ কি হবে, বুকের মাপ কি হবে, সেটা একটা আনুপাতিক হার রয়েছে। তাহলে এই যে পরিমাপ করা, এটি হচ্ছে মরফোমেট্রিক্স। আর যদি গণনা করা কোনো বৈশিষ্ট্য হয় তাহলে সেটা হচ্ছে মেরিস্টিক্স। তাহলে আমরা দেখি মাছের ক্ষেত্রে আমরা কিভাবে একটি মাছ ক্ষেত্রে যদি আমরা মরফোমেট্রিক্স দেখি তাহলে কিভাবে আমরা এটা করতে পারি। যেমন মাছের দৈর্ঘ্য, এই তুণ্ড থেকে একদম পুচ্ছ পাখনা শেষ পর্যন্ত যেই দৈর্ঘ্য, এটা হচ্ছে মাছের টোটাল লেংথ, একে আমরা টিএল দিয়ে প্রকাশ করতে পারি। আবার এই মাছের স্নাউট বা তুণ্ডের অগ্রভাগ থেকে লেজের গোড়া পর্যন্ত এই মাপটাকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড লেংথ। তারপর এই তুণ্ড থেকে কানকোয়ার শেষ পর্যন্ত এটাকে আমরা হেড লেংথ হিসাবে বিবেচনা করতে পারি, এইচএল।
এভাবে চোখের তুণ্ড থেকে চোখের আগ পর্যন্ত এটাকে প্রি অরবিটাল লেংথ এবং অরবিটাল লেংথ, এই মাছের চোখের সাইজ অরবিটাল লেংথ, এবং এই শেষ অংশ থেকে কানক পর্যন্ত পোস্ট অরবিটাল লেংথ। এভাবে আমরা কিন্তু বিভিন্নভাবে এই মাছের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি এবং এর মধ্যে একটি অনুপাত অনুপাত বের করতে পারি। মেরিস্টিক্স যখন কোনো বৈশিষ্ট্য গণনা করা যায় সেটাকে বলা হয় মেরিস্টিক বৈশিষ্ট্য। যেমন যদি আমরা এই যে কই মাছের যদি ডরসাল ফিনের সংখ্যা নির্ধারণ করি, অনেকের একাধিক ডরসাল ফিন থাকে, এবং এই দেখো ডরসাল ফিনের ফিন রেজ কাটার সংখ্যা যদি আমরা গণনা করি, অথবা যদি এর কি বলে ফুলকার রশ্মি গণনা করি, গিল রেকারের সংখ্যা গণনা করি, এই যে গণনাযোগ্য বৈশিষ্ট্যগুলোকে বলা হয় মেরিস্টিক্স। তাহলে আমরা এইভাবে মরফোমেট্রিক আর এই যে মেরিস্টিক এই বৈশিষ্ট্যগুলো আসলে এই শ্রেণীবিন্যাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হিসাবে বিবেচিত। বিভিন্ন প্রাণী গ্রুপের যেমন ইনভার্টিব্রেট বা নন কর্ডেট যে প্রাণী পর্ব রয়েছে তাদের ক্ষেত্রেও মরফোমেট্রিক মেরিস্টিক্স করা হয়ে থাকে। যেমন প্রোটোজন পর্বের মধ্যে এদের আকার আকৃতি, চলন অঙ্গাণুর দৈর্ঘ্য সংখ্যা, পরিফেরাদের স্পিকিওলের রশ্মির সংখ্যা আকার, নিটারিয়াদের, এভাবে প্রত্যেকটি পর্বের কিছু মরফোমেট্রিক্স এবং মেরিস্টিক বৈশিষ্ট্য রয়েছে। এই মরফোমেট্রিক এবং মেরিস্টিক বৈশিষ্ট্যের পর্যবেক্ষণের ফলে আমাদের এই শ্রেণীবিন্যাস বিদ্যার ব্যাপক প্রসার ঘটেছে, এবং এটি শ্রেণীবিন্যাস বিদ্যায় ভবিষ্যতে নিউমেরিক্যাল টেক্সোনমি নামে একটি আলাদা ব্রাঞ্চ তৈরি হবে। এর ফলে এই গোষ্ঠী নির্ধারণে বা শ্রেণীবিন্যাস বিদ্যায় এটি আরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, এবং এটি তখন শ্রেণীবিন্যাস বিদ্যাটা বা শ্রেণীবিন্যাসকরণে আরও শ্রেণীবিন্যাসকরণ বিজ্ঞানসম্মত হবে বলে আমি মনে করি। আমি এতক্ষণ তোমাদেরকে যা পড়ালাম তার উপর কিছু প্রশ্ন হতে পারে, যেমন ভ্রূণ স্তর কী, ভ্রূণ স্তরের পরিণতি বর্ণনা করো। সিলোম কি, সিলোমের প্রকারভেদ লিখো। সিলোমের ভিত্তিতে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করো। এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাণীর যে পর্ব রয়েছে সে পর্বগুলো লিখতে হবে। প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরোস্টোমিয়ার মধ্যে পার্থক্য লিখো, অথবা প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া কী, এগুলো আসতে পারে। মরফোমেট্রিক্স এবং মেরিস্টিক্স বলতে কি বুঝো, মরফোমেট্রিক্স এবং মেরিস্টিক্সের মধ্যে পার্থক্য, এভাবেও প্রশ্ন আসতে পারে। তো ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।